ভয় ইদানিং খুব ভয় করছে, ভয় লাগছে, ভীত হয়ে পড়ছি, সন্ত্রস্ত হয়ে পড়ছি। অথচ ভয় করার মতো কোনো অপরাধ তো আমি করিনি। এখন আমার মনে একটা প্রশ্ন জাগছে, আমার এই যে ভয় লাগছে, আমি যে ভয় পাচ্ছি, আমি কোনো অপরাধ করিনি বলেই কি আমি ভয় পাচ্ছি? অপরাধ করলে হয়তো ভয় পেতাম না। কারণ দেশের দিকে তাকালে, সমাজের দিকে তাকালে দেখি যে যারা অপরাধ করছেন তারা বুক ফুলিয়ে অপরাধ করছেন। তারা ভীত নন, তারা কোনো রকমভাবে কুণ্ঠিত নন, তাদের মধ্যে কোনো রকমভাবে কোনো জড়তা কাজ করে না। কিন্তু আমার মধ্যে প্রচণ্ড ভয়, প্রচণ্ড কুণ্ঠা, প্রচণ্ড জড়তা। আমি তো সামান্য 2-4 লাইন করে কবিতা পড়ি, এবং কবিতাও ঠিক মতো করে পণ্ডিত বিদগ্ধ লোকেদের মতো করে পড়তে পারি না। প্রত্যেকটি শব্দ আমাকে চ্যালেঞ্জ জানায়। কবিতার ভেতরে যে কবিরা যে সমস্ত শব্দগুলি পুঁতে দেন, বা যে শব্দগুলি দিয়ে তারা মালা গাঁথেন, বা যে শব্দগুলিকে পরস্পর পাশাপাশি রেখে মানববন্ধনের মতো শব্দবন্ধন তৈরি করার চেষ্টা করেন, সেই সব শব্দগুলো, প্রত্যেকটা শব্দ আমি যখন পড়তে যাই, আমি যখন উচ্চারণ করতে যাই, প্রত্যেকটি শব্দ আমাকে চ্যালেঞ্জ জানায়। সে এটা বলতে যায় যে আমি তোমার কণ্ঠে উচ্চারিত হব না, আমি তোমার জিহ্বায় উচ্চারিত হব না, এটা সে বলতে চায়। আর আমি উচ্চারণ করতে যাই, দিয়ে কি হয় না, আমার জিভের মধ্যে এই শব্দটার সঙ্গে আমার জিভের একটা মল্লযুদ্ধ বেঁধে যায়। ফলে শব্দটা অস্পষ্টভাবে উচ্চারিত হয়। কেননা আমার ওই বুকের মধ্যে ভয় কাজ করে যে আমি এই শব্দগুলোকে চিনি তো, জানি তো, এই শব্দগুলো আমাকে চেনে, আমাকে জানে, এই শব্দগুলো কি আমাকে ভালোবাসবে, বা আমি কি এই শব্দগুলোকে যথাযথ, এই দেখুন না, যথাযথ কথাটা বলতে গিয়ে যাচ্ছি, যথাযথি এসে যাচ্ছে মুখের মধ্যে। অর্থাৎ আমি ভীত, আমি সন্ত্রস্ত। আমি যে শব্দগুলোকে উচ্চারণ করতে যাচ্ছি, আমি কি সেই শব্দগুলোকে সত্যি করেই ভালোবেসেছি? আমি কি শব্দগুলোকে চিনি? আমি কি তাদের জাত, কুল, শীল, উৎস এ সম্পর্কে অবজ্ঞাত নই? কারণ আমি তো লেখাপড়া জানা লোক নই, আমি তো পণ্ডিত নই, আমি তো বিদগ্ধ নই, দগ্ধ বা বিদগ্ধ কোনোটাই নই। আমি একবারে আনকরা। এবং জীবনের এই সায়াহ্ন কাল পর্যন্ত, শুরু থেকে আজ পর্যন্ত, বার্ধক্যের মানে পরিণত বার্ধক্যের স্তর পর্যন্ত এসে গেছি, তখনও পর্যন্ত আমি আনকরা। প্রত্যেকটি ভাবনায়, প্রত্যেকটি চিন্তায়, প্রত্যেকটি শব্দের উচ্চারণে, প্রত্যেকটি পদক্ষেপে আমি ভীত, আমি সন্ত্রস্ত, আমি সবসময় ভয় পাই। কেন ভয় পাই? অনেক সময় কারণ খুঁজে পাই না। তা আমার বাড়ির লোকেরা, আমার পরিবারের লোকেরা, আমার বন্ধু স্বজন আমার এই ভয় পাওয়া নিয়ে একটু হাসাহাসি করে, বা অবিশ্বাসও করে, বিশ্বাস করতে চায় না যে আমি ভয় পাই। মনে করে এটা অভিনয়। আজকাল তো অভিনয় শিল্পটির খুব রমরমা, তো সে কারণে সকলেই আমরা অভিনয় করছি, সকলেই আমরা আমাদের অভিনয় ক্ষমতা দেখাবার প্রযুক্তির মাধ্যমে সেই অভিনয় ক্ষমতা দেখাবার বহু ক্ষেত্র পাচ্ছি, পরিসর পাচ্ছি, আমরা অভিনয় দেখাচ্ছি। কে কত অভিনয়ে দক্ষ, দড়, সেটা আমরা দেখাতে পারছি। তাই আমি যে ভয় পাই, আমি সত্যিই ভয় পাই, এটা তারা মানতে হয়তো অনেকেই মানতে চান না। তারা অনেকেই হয়তো মনে করেন যে আমি অভিনয় করছি, কিন্তু আমি ভয় পাই, আমি খুব ভয় পাই। আমি কেন ভয় পাই, যেমন তারা বুঝতে পারেন না, তেমনি আমিও বুঝতে পারি না। একই বাড়ির মধ্যে বসবাস করছি আমরা দুজন মানুষ। যখনই একজন মানুষ আমার চোখের আড়ালে চলে যাচ্ছেন, এ ঘর ও ঘরের দূরত্ব, বা বাড়ির উপরতলা নিচতলার দূরত্ব, তখনই আমার মনের মধ্যে বিভিন্ন আশঙ্কা, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মনের মধ্যে এসে ঘটিত হবার সম্ভাবনার কথা
বলে আমাকে ভয় দেখাতে চাইছে। যেন মনে হচ্ছে যে কোনো সময় মাথার উপর আকাশ ভেঙে পড়বে, যে কোনো সময় যে কোনো রকমের সুনামি জনিত কারণে পৃথিবীর সমস্ত সমুদ্র আমাকে গ্রাস করবার জন্য একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে ভাসিয়ে সমগ্র দেশ বিদেশ মহাদেশ উপমহাদেশ ভাসিয়ে কেবলমাত্র আমার দিকে ধাবিত হয়ে আসবে, আমাকে ভাসিয়ে নেবার জন্য, আমাকে ডুবিয়ে দেবার জন্য। ডুবতে আপত্তি নেই, ভাসতে হয়তো একটু আপত্তি আছে, ডুবতে খুব একটা আপত্তি নেই। তো ভয় পাচ্ছি, বিভিন্ন কারণে ভয় পাচ্ছি। কবিতা পড়তে ভয় পাই। আমি যে কবিতা পড়ি বা আমি যে কবিতা লিখি, এটা বলতেও ভয় পাই, ভাবতেও ভয় পাই। আমি কোনো এক সময় নিবিষ্ট চিত্ত হবার চেষ্টা করে 2-4 লাইন লিখতে বসতে চাইছি। যখন আমি লিখতে বসতে চাইছি, তখন আমার মনের মধ্যে একটা কাজ করছে, একটা চিন্তা, যে এই যে আমি 3-4টে লাইন অপ্রয়োজনীয় শব্দবাক্য লিখতে এসেছি, এইটা লিখতে আসা জনিত কারণে ওই সময়ের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে যাবে না তো যার জন্য আমাকে দায় বহন করতে হবে, লোকে আমাকে জবাবদিহি করতে পারে? এই ভয় কাজ করে। ফলে আমি যেমনটা লিখতে চাই তেমনটা লিখতে পারি না। আমি জানি না কেমনটা লিখতে চাই, হয়তো জানি না, কিন্তু চতুর্দিকে দেখি প্রত্যেকে সোচ্চারে ঘোষণা করেন তিনি কবি, তিনি এত লেখালেখি করেছেন, এত জায়গায় সম্মানিত হয়েছেন, এত সংকলন করেছেন, এত সম্পাদনা করেছেন, এত তাদের আয়োজন পরিশ্রম, তারা রেডিওয়ে যাচ্ছেন, দূরদর্শনে যাচ্ছেন, বহু বহু খ্যাতনামা বিদগ্ধ পণ্ডিত লোকেদের সাহচর্য সংগ্রহ করছেন, তাদের সঙ্গে একত্রে ছবি তুলছেন এবং সেটা প্রচার করছেন। তাদের মধ্যে ভয় আছে কি না অন্তত আমি জানি না। তারা কি ভয় পান আমি জানি না, আমি কিন্তু খুব ভয় পাই। আমি জীবনের শুরু থেকে যখন আমি দুর্গাপুরে এককভাবে এই কবিতা লেখালেখির রোগে আক্রান্ত হয়েছিলাম, আমি জানতাম না কিভাবে কবিতা লিখতে হয়, কিভাবে কবিতা লেখার জন্য নিজেকে তৈরি করতে হয়। কয়েকদিন আগেই আমাদের এক সিনিয়র দাদা এই কবিতা লেখার বিষয়ে, কবিতা লিখতে গেলে শুধুমাত্র বোধ অনুভূতি থাকলেই চলে না, কবিতা লেখার জন্য কিছু টুলস আয়ত্ত করতে হয়, কিছু নিয়ম বিধি কানুন কিছু পদ্ধতি, কিছু অঙ্ক গণিত, এ সমস্তগুলিকে বুঝতে হয়, শিখতে হয়, আয়ত্ত করতে হয়। তারপর নিজের বক্তব্যটা সেই অঙ্কের মধ্যে, সেই জ্যামিতির মধ্যে, সেই পরিসরের মধ্যে ফেলতে হয়। এখন সেই টুলসগুলোও আমি জীবনে কোনো দিন আয়ত্ত করবার চেষ্টা করিনি। ফলে এখন এই টুলসবিহীন আমি খুব ভীত, সন্ত্রস্ত, যে আমি যেগুলো লিখছি এগুলোকে কী করে কবিতা বলা যেতে পারে, এগুলো তো কবিতা নয়, তাই আমি ভীত। সম্প্রতি কেন বলবো, হয়তো দীর্ঘদিন ধরেই একটা পরিবর্তন ঘটে চলেছে, একটা পরিবর্তনের স্রোত বয়ে চলেছে আমাদের দেশের মধ্য দিয়ে, আমাদের সমাজের মধ্য দিয়ে, আমাদের রাজনীতির মধ্য দিয়ে। সেই রাজনীতি, যে রাজনীতি এই দীনতম আমাকেও স্পর্শ করে, এই ক্ষুদ্রতম আমাকেও স্পর্শ করে। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু তথাপি রাজনীতি আমাকে গ্রাস করবার জন্য উদ্যত। তাই সে আমাকে ছেড়ে দেবে কেন? তাই সে যখন আমাকে গ্রাস করবে, আমি যখন কারুর গ্রাসে পরিণত হতে বাধ্য, তখন আমিও তো ভাবতে চাইব যে কে আমাকে গ্রাস করবে, সেটা পছন্দ করে নেবার চেষ্টা তো আমি করব যে কে আমাকে গ্রাস করবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যার গ্রাসাচ্ছাদনে পরিণত হতে চাইছি তেমন কাউকে আমি পাচ্ছি না। আমি যার গ্রাসাচ্ছাদনে পরিণত হতে চাই না এমন শক্তি জোর করে আমার সামনে এসে হাজির হচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, মুখব্যাধন করছে। আমি ভয় পাচ্ছি। খুব ছেলেবেলায় যখন
আমার মধ্যে ভাবনা চিন্তা এতটা গভীর ছিল না। এখন কি খুব গভীর হয়ে গেছে? বলতে পারবো না। এখন কি আমার ভাবনা চিন্তা খুব গভীর এবং ব্যাপ্ত হয়ে গেছে, ব্যাপিত হয়ে গেছে? বলতে পারবো না। কিন্তু তখন যে আমার ভাবনা চিন্তা গভীর ছিল না, ব্যাপৃত ছিল না, পরিণত ছিল না, সেইটা আজকে অনুভব করি। তো যখন সেরকম ছিল না, তখন কিন্তু আমি অনেক কাজ করে ফেলতাম ভয় না পেয়েই। এবং কেউ ভয় দেখাতে এসেও আমাকে ভয় না দেখাতে পেরে ব্যর্থ হতো। যেমন আমার কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে উচ্চপদস্থ অফিসারদের অন্যায্য কথাবার্তার জবাবে আমি এমন কিছু কথাবার্তা বলে ফেলতাম যেটা চাকরি ক্ষেত্রে অন্যান্য সহকর্মীদের কাছে খুব আশ্চর্যের বিষয় ছিল। তারা ভাবতেই পারতো না কিভাবে বলা যায় এত বড় একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের মুখের উপর কথা। যে কোনো সময় তিনি আমাকে গ্রাস করতে পারেন, যে কোনো সময় তিনি আমাকে কষ্ট দিতে পারেন, যে কোনো সময় তিনি আমাকে ব্যতিব্যস্ত করতে পারেন, আমাকে উত্ত্যক্ত করতে পারেন। সেই সব ক্ষমতা সরকার তাকে দিয়ে রেখেছে। তার অধীনস্থ কর্মচারীদেরকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, নিপীড়ন করার জন্য, তাদেরকে বঞ্চিত করার জন্য, শোষিত করার জন্য আমাদের রাষ্ট্রযন্ত্র সেই সমস্ত আধিকারিকদের হাতে অনেক রকমের ক্ষমতা দিয়ে রেখেছেন। তো সেগুলো তারা সেগুলো আমার উপর প্রয়োগ করতেই পারতেন। কিন্তু আমি জানতাম না যে তাদের কি কি ক্ষমতা আছে। আমি জানতাম না যে তার সঙ্গে আমার পদের কতটা উচ্চাবচতা জনিত তফাৎ। আমি কতটা নিচে, তিনি কতটা উপরে। আমি জানতাম না, অজ্ঞান। আমি মূর্খ, আমি অজ্ঞান। আমি জানতাম না তিনি কত তলা উপরে আছেন আর আমি কত নিচে আছি। আমি জানতাম না তার ওজন কত কিলো, কত কুইন্টাল, জানতাম না। আর আমার ওজন কত গ্রাম, কত মিলিগ্রাম, জানতাম না। ফলে তখন ভয় আমার ছিল না। যে কথা আমার বলার নয় সে কথা আমি বলে ফেলেছি। এখন বলতে পারি না। ধর্মকে কেন্দ্র করে যারা বিবিধ রকমের অন্ধকারের মধ্যে যাপন করেন, কখনো না জেনে আর কখনো জেনে, বিবিধ রকমভাবে। একদল মানুষ আছেন যারা জানেন না ধর্ম কি, তারা মনে করেন ধর্মই আশ্রয়। এইটা মনে করে তারা ধর্মের বিবিধ যে আচার আছে সেই আচারগুলোকে তারা পালন করেন। তারা মনে করেন ওখানেই তার আশ্রয়, ওখানেই তার মুক্তি, ওই ধর্মই তার পরিত্রাতা। তারা অসৎ নন। কিন্তু আরেক দল লোক থাকেন যারা এই ধর্মকে ব্যবহার করেন। তারা ধর্মকে একটা আয়ুধ হিসাবে ব্যবহার করেন, অস্ত্র হিসাবে ব্যবহার করেন, ভয় দেখাবার জন্য ব্যবহার করেন। তো যখন সেই ছেলেবেলায় ছিলাম, যখন জানতাম না যে ধর্মের ক্ষমতা কতটা সুন্দর অথবা কতটা বীভৎস, কিছুই জানতাম না, তখন এই ধর্মাশ্রিত ব্যক্তিদের মুখের উপর আমি অনেক সময় অস্বাভাবিক রকমের সব কথাবার্তা বলেছি। সেসব বলতে গেলে একটা বিস্তৃত ব্যাপক ব্যাপার হয়ে যাবে, সেটা বলা সম্ভব নয়, অনেকে হজমও করতে পারবেন না। কিন্তু তখন বলতে পেরেছি কারণ তখন ভয় পেতাম না। ইদানিং বলতে পারছি না। তাহলে কি আমি এখন ওই ধর্ম চেতনা, তথাকথিত ধর্মের যে বোধ, তার কাছে আমি আত্মসমর্পণ করেছি? না, তা করিনি, এখনো পর্যন্ত করিনি। হয়তো অনধি বিলম্বে করে ফেলতে পারি, আমি কথা দিতে পারছি না। কারণ এখন মানুষের চরিত্র অনিশ্চিত। আজ এরকম, কাল ওরকম, পরশু সেরকম। মানুষের চরিত্র বলে এখন আর কিছু নাই। চরিত্রহীনেরও একটা চরিত্র থাকে, সেটা হলো চরিত্রহীনতার চরিত্র। যে চরিত্রহীন সে যদি চরিত্রবানের মতো আচার ব্যবহার করে, তাহলে সেটা তার কাছে চরিত্রহীনতা। তাই চরিত্রহীন ব্যক্তির চরিত্রহীনতাই তার চরিত্র, আমি এমনটা মনে করি। কিন্তু এখন বোঝা মুশকিল আছে কে চরিত্রহীন আর কে চরিত্রবান, কে সাধু আর কে অসাধু, কে সৎ আর কে অসৎ, কে ভালো আর কে মন্দ, কে আমাকে ভালোবাসে, কে আমাকে ঘৃণা করে, কে আমাকে না ভালোবাসে, এই নির্ণয় করে উঠতে পারছি না। ভয় বাড়ছে। যত কনফিউশনে ভুগছি, যত দ্বিধায় ভুগছি, অভিজ্ঞতা যত বেশি সংখ্যায়, ওজনে, ব্যাপ্তিতে, গভীরতায় বাড়ছে, ভয় তত বাড়ছে।
তো ইদানিং যে রাজনৈতিক এবং সামাজিক যে পরিবর্তনগুলি ঘটে চলেছে, সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি যে কথা লিখতে চাইছি, আমি যে কথা বলতে চাইছি, আমি সে কথা লিখতে পারছি না, বলতে পারছি না। লিখছি, বলছি, বলার পর সেটাকে ডিলিট করে দিচ্ছি, লিখছি, লেখার পর সেটাকে কেটে দিচ্ছি, বাতিল করে দিচ্ছি, পারছি না বলতে। কারণ এটার একটা কারণ আছে বলে আমার মনে হচ্ছে। আজ থেকে 20 বছর আগেও, কম করে 20 বছর বলছি, 20 বছর আগেও আমার চারপাশে অনেক বন্ধুবর্গ ছিলেন। তখন ওই যে সমস্ত বন্ধুবর্গ ছিলেন তারা ধরুন সংখ্যায় 50 কিংবা 100। তাদের মধ্যে কোনো একজন বন্ধু যদি অস্বাভাবিক আচরণ করতেন, তখন বাকি ওই 49 জন বন্ধু বা 99 জন বন্ধুর যে সাহস, তাদের যে আশ্রয়, তাদের যে সঙ্গ, সেটার উপর নির্ভর করে ওই একজন বন্ধুর বিপদগামিতার বিরুদ্ধে কথা বলবার সাহস রাখতে পারতাম। সাহসটা আমার নিজের সাহস নয়, ওই বাকি 49 জন বা 99 জন বন্ধু যারা তখনও আমার সঙ্গে আছেন। আজকে এই সময়ে এসে আমার কাছে পাশে কোনো বন্ধু নেই। হয়তো টিম টিম করে ওই শিবরাত্রি সলতে নাকি বলে কথায় আছে, সেরকম কোনো টিম টিম করে কেউ একজন বন্ধু হয়তো জ্বলছেন, পাশে রয়েছেন, দীপ দীপ করে আলো দিচ্ছেন। এখন সেই বন্ধুও যদি কখনো বিপদগামী হয়ে যাচ্ছেন বলে আমার মনে হয়, আমি তাকে ভালোবেসে তার ভালোর জন্যও তাকে বলতে পারবো না যে ভাই তুমি ভুল রাস্তায় যাচ্ছ, বলতে পারবো না। কারণ ওই একমাত্র বন্ধুটি যদি আমার এই কথাকে না গ্রহণ করে, যদি তিনি আমার শত্রু হয়ে ওঠেন, বাকি আর তো কেউ আমার পাশে নেই। আগে যেমন 49 জন বা 99 জন বন্ধু আমার পাশে ছিলেন, এখন তো আর কেউ নেই, এখন আমি একা, আর কেউ নেই। ফলে আমার ভয় অসম্ভব রকমের বেড়ে গেছে। আর একটা কারণ আছে, যেটা বায়োলজির শিক্ষকরা, জীবন বিজ্ঞানের শিক্ষকরা বা ডাক্তারবাবুরা বলতে পারবেন। তখন শরীরের প্রত্যেকটি কোষ বয়োজনিত কারণে সক্ষম ছিল। জন্মগতভাবে যা অসুস্থতা সে তো ছিলই, এখনো আছে। কিন্তু প্রত্যেকটি কোষ বয়সজনিত কারণে তরুণ ছিল, তাদের সাহস ছিল, প্রত্যেকটি কোষের আলাদা আলাদা সাহস ছিল। আমার শরীরের মধ্যে, একটা মানব শরীরে কতগুলো কোষ থাকে, জীবন বিজ্ঞানে একটু খোঁজ খবর করলে পাওয়া যেতে পারে একজন মানুষের শরীরে কতগুলি কোষ থাকে। বিভিন্ন রকমের কোষ, বিভিন্ন রকমের মাংসপেশি, বিভিন্ন রকমের অস্থি, বিভিন্ন রকমের রক্ত, এই সবের মিলে সব কিছুর মধ্যেই তো ছোট ছোট কণা, ছোট ছোট কোষ। সেই কোষের সংখ্যা কত আমার জানা নেই, আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। তো সেই কোষগুলির প্রত্যেকটি কোষের মধ্যে অল্প অল্প পরিমাণ করে সাহস ছিল। সেই টোটাল সাহসটা আমাকে একসঙ্গে সাহস জোগাতো। তাই তখন আমি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইনি, রাষ্ট্রনায়কের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইনি, প্রতারকদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইনি, অসাধু রাজনীতিবিদ বলবো নাকি রাজনীতি ব্যবসায়ী বলবো, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইনি। এমনকি আমার পাশাপাশি বন্ধু, আত্মীয় স্বজন, আমার মনে হচ্ছে যারা ভুল করে ফেলছেন, ভুলের দ্বারা আক্রান্ত হচ্ছেন, তাদেরকে সচেতন করতেও আমি ভয় পাইনি। কারণ আমার ওই শরীরের কয়েক লক্ষ কোটি কোষের ভেতরে কণা 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 করে যে সাহস ছিল, সেই টোটাল সমগ্র সাহসটা আমাকে সাহস জোগাতো। কিন্তু এখন তো কোষগুলো মৃতপ্রায়, দুর্বল হয়ে এসছে। সেটা মাংসপেশিজনিত কোষ, অস্থিজনিত কোষ, রক্তের মধ্যে যে ধাবিত যে কোষকণাগুলি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আপনার ওই অনুচক্রিকা, যাই বলুন না কেন, আমার মস্তিষ্কের ভেতর যে অসংখ্য পরিমাণ কোষ, আমার স্নায়ু কোষগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট, এই স্নায়ু কোষের কথায় আমি আসছি। এরা প্রত্যেকে আমাকে সাহস জোগাত। জন্মগত কারণে আমি জন্ম থেকেই স্নায়ু রোগে আক্রান্ত, এপিলেপসিতে আমি আক্রান্ত। জন্ম থেকে আমি কয়েকশো বার
ঘাটে অঘাটে, স্থানে অস্থানে, ঘরে বাইরে জ্ঞান হারিয়ে পড়েছি এবং বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে, মানসিকভাবে। আমার মানসিক দৌর্বল্য আনয়নের প্রভূত চেষ্টা চালিয়ে গেছে এই স্নায়বিক রোগটি। আমাকে মনে মনে দুর্বল করে দেবার বহু রকমের চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। আমি দেবস্থানে গিয়ে তথাকথিত দেবতার সামনে নথি স্বীকার করিনি। সেইখানে সেই সময়েই আমি ওই রোগের দ্বারা আক্রান্ত হয়েছি এবং মানুষের পায়ের ধুলোর উপর পড়ে গেছি। সেই ধুলোয় আমি স্নাত হয়েছি এবং আমার শক্তি, আমার সাহস আরও বেড়ে উঠেছে, কমে যায়নি। কিন্তু এখন বয়স বেড়ে যাচ্ছে এবং আমার পাশাপাশি সমস্ত লোকজনেরা, যারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন যারা ছিলেন, তারা প্রত্যেকে বিপদগামিতা বলবো নাকি দৌর্বল্য বলবো নাকি বয়সজনিত কারণের বিভ্রান্তি বলবো, যাই বলি না কেন, এসবের দ্বারা তারা শিকার হয়ে পড়েছেন। তাই তারা আর আমাকে সাহস যোগাতে পারবেন না। আমার শরীরের প্রত্যেকটি ওই লক্ষ লক্ষ কোষ আমাকে যেমন সাহস যোগাতে পারছে না, তেমনি তারাও আর আমাকে সাহস যোগাতে পারছেন না। ফলে আমি ভীত, আমি সন্ত্রস্ত, অকারণে ভীত। ভয়ের উপরে, ভয়ের মনস্তত্ত্ব দিয়ে বা মনস্তত্ত্বের ভয় নিয়ে বা ভয়ের মনস্তত্ত্ব নিয়ে কোনো রকমই পড়াশোনা আমার নেই। পড়াশোনা করার খুব একটা চেষ্টা চরিত্রও আমার নেই, বা কোনোদিন ছিল না, বা কোনোদিন সুযোগ আসেনি। কিন্তু ভয় আর আমি মুখোমুখি বসে তো আলোচনা করি। ভয় আমাকে বিভিন্ন কথাবার্তা বলে, আমি ভয়কে বিভিন্ন রকমের উত্তর দিয়ে থাকি। এরকমভাবে আমি ভয়কে এপিট ওপিট করে, উল্টে পাল্টে, ভেতর বাইরে দেখেছি। কখনো ভয়কে আমি ভয় পাইনি, কিন্তু ইদানিং ভয় পাচ্ছি। আমাদের সমাজে, আমাদের দেশে, দেশের আইনে বিভিন্ন রকম কার্যকলাপকে ন্যায় এবং অন্যায় বলে চিহ্নিত করা হয়, এবং সেই যে চিহ্নিতকরণ, সেটাও সকলের জন্য প্রযোজ্য নয়। যিনি ক্ষমতাবান লোক, যার শরীরে ক্ষমতা আছে, যার অর্থনৈতিক ক্ষমতা আছে, যার রাজনৈতিক ক্ষমতা আছে, অন্যায় কাজটি তার কাছে ন্যায় হয়ে ওঠে। আবার ন্যায় কাজটি যদি সেই ন্যায়ের পথে আমি তাকি, তখন সেই ন্যায়জনিত কারণে আমি তার কাছে অন্যায়কারী হিসাবে চিহ্নিত হই। তো বিভিন্ন রকমের অন্যায় হয়। অর্থনৈতিক কারণে অন্যায়, সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী চারিত্রিক অন্যায় হয়, অন্যের ক্ষতি সাধন করতে চাওয়া জনিত যে চিন্তাভাবনার সীমাবদ্ধতা বা চিন্তাভাবনার ঔদ্ধত্য, যাই বলি না কেন, সেই রকম বিভিন্ন রকমের অন্যায়। এইসব বিবিধ অন্যায়ের দ্বারা বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে খবরে এসে যান। সেই লোকটাই এতকাল ধরে অন্যায় করে আসছিলেন, মানুষ প্রত্যক্ষ করছিল, কিন্তু এতদিন ধরে সেই মানুষটা যে অন্যায় করছে কথা কেউ বলেনি। তিনি নিজে উপলব্ধি করেননি যে আমি অন্যায় করছি, অথবা তিনি উপলব্ধি করেও অন্যায় করছেন, অন্যায় করার অধিকার তার হয়তো রয়েছে বলে তিনি মনে করছেন। কিন্তু যখন তিনি হাজার অন্যায় অতিক্রম করে ফেললেন, হঠাৎ কোনো কারণে তার মধ্যে একটা দুর্বলতা দেখা গেল। বয়সজনিত কারণে দুর্বলতা, অর্থনৈতিক কারণে দুর্বলতা, রাজনৈতিক ক্ষমতা হারিয়ে ফেলার দুর্বলতা, যে কোনো রকমের ভাবে দুর্বলতা তার যেই দেখা দিল, তখনই লোকে তাকে প্রথম আবিষ্কার করে ফেলল যে সে প্রচুর অন্যায় করেছে, সে অন্যায়কারীদের মধ্যে একজন। তাই আমি জানি যে আমি তথাকথিতভাবে কোনো অন্যায় করিনি, কিন্তু অন্যায় না করলে কী হবে? আমি যে অন্যায় করিনি সেই জন্য আমার একটা ভয় রয়েছে, কারণ আমি তো এই ক্ষয়ের দিকে দ্রুত এগুচ্ছি। আমার বয়সজনিত ক্ষয়, আমার চেতনাজনিত ক্ষয়, আমার সামর্থ্যজনিত ক্ষয়, আমার আশ্রয়জনিত ক্ষয়, এই ক্ষয়ের দিকে যত আমি এগুচ্ছি তত তো আমি নিঃস্ব হচ্ছি। আর যখন আমি নিঃস্ব হয়ে যাব, তখনই তো লোকের আমার পক্ষে বলা সুবিধে
যে আমি একজন অন্যায়কারী ব্যক্তি? আমি গাছে জল দিয়েছি, একটি গাছ মারা যাচ্ছে, আমি গাছে জল দিয়েছি, স্বাভাবিকভাবে এটা ন্যায়ের কাজ। আপনারা সবাই জানেন একটা ন্যায়ের কাজ, ন্যায়ের কাজ। তখন এটা আমার যখন ক্ষমতা আছে তখন এটা বাজারে প্রচার হবে যে আমি গাছের গোড়ায় জল দিই, গাছকে বাঁচাই, পরিবেশের সেবা করি, শুশ্রূষা করি, আমি একজন মহৎ ব্যক্তি। কিন্তু যখনই আমার ক্ষমতা চলে যাবে, আমি যখন দুর্বল হয়ে পড়ব, যেমন এখন পড়ছি ক্রমশ, তখন হঠাৎ দেখা যাবে যে গাছটি যে জায়গায় ছিল সেই জায়গার যিনি মালিক তিনি আবিষ্কার করলেন যে আমি এতকাল ধরে গাছের গোড়ায় জল দিয়ে অন্যায় করেছি। কারণ গাছটি ওই জল পেয়ে পুষ্ট হয়েছে, বড় হয়েছে, শিকড় চালিয়েছে, এবং সেই জায়গা যার, সেই জায়গার উপরে সেই বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে, এবং তার জায়গার উপরে তার যে সত্য, সেই সত্যের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন সেই গাছটি দাঁড়িয়ে আছে। এখন যেহেতু আমি অপরাধ করেছি গাছটিকে জল দিয়ে বাঁচিয়ে বড় করে তুলে, তাই আমাকে নিজে হস্তে সেই গাছটাকে কেটে তার জায়গা ফাঁকা করে দিতে হবে। আর না যদি করে দিই তাহলে আমাকে কিভাবে কেটে ফেলা যায় সে ব্যবস্থা তারা জানেন। তাই আমার ভয়, এরকম বিবিধ কারণে ভয়। আমি সব গুছিয়ে বলতে পারবো না, আমি তো লিখে নিয়ে এসে বলতে শুরু করি না। হঠাৎ মনে হলো যে আমি খুব ভয় পাচ্ছি। এই যে আমি সকালবেলা এসে একটু কবিতা নিয়ে, একটু গল্প উপন্যাস নিয়ে, একটু জীবন কাহিনী নিয়ে পড়াশোনা করি, সেটা ভিডিও করতে চাই, একটা বন্ধ ঘরের ভেতরে আমার ভয় লাগে। কারা যেন মনে হয় এই বন্ধ ঘরটার বাইরে ষড়যন্ত্র করছে। আমি এই যে পড়ছি, এই পড়া বিষয়গুলি কতটা নৈতিক, কতটা রাষ্ট্রের পক্ষে হিতবাচক, কতটা রাষ্ট্রের পক্ষে ইতিবাচক, মানুষের পক্ষে ইতিবাচক, এটা দেখতে হবে। নেতিবাচকতার ইতিবাচক হলে এখন যেন খুব বেশি গ্রহণীয় মনে হয়। এখন আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র যেদিকে যাচ্ছে, আমি যদি নেতিবাচক কাজ করি তাদের কাছে সেটা ইতিবাচক রূপে গৃহীত হবে। আর আমি যদি খুব বেশি ইতিবাচক কাজ করতে যাই তাহলে সেটা নেতিবাচকতায় পর্যবসিত হবে। আমি তাদের কাছে শত্রু হিসাবে চিহ্নিত করব। তজ্জনিত কারণে আমি ভয়ে ভীত, সন্ত্রস্ত। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন।